ইন্ডিয়ান কনস্টিটিউশনের আমাদের আজকের সেশন পার্ট 1 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই নিয়ে, যেখানে ভারত রাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং ভারতের রাজ্যগুলোর গঠনের নিয়মকানুন এই নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে 4টে আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত এর বিষয়বস্তু আমরা এখানে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। প্রথম আর্টিকেল 1-এ শুরুতেই আমাদের দেশের নামকরণ করা হয়েছে। পুরো দেশ কিভাবে এটা বোঝানোর জন্য ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, এভাবে শুরু করা হয়েছে যে এই দেশটি নাম ইন্ডিয়া এবং ভারত দুটোই সংবিধান স্বীকৃত নাম। এখানে প্রশ্ন হয় পরীক্ষাতে যে ইন্ডিয়ার আর একটা নাম কি, সংবিধানে ইন্ডিয়ার কি কি নাম দেয়া আছে। সেখানে আমাদের কাছে যে ভারত শব্দটা সংবিধান স্বীকৃত আর্টিকেল 1-এ রয়েছে, এবং দ্বিতীয় অংশটা আরও ইম্পর্ট্যান্ট, যে ইউনিয়ন অফ স্টেটস। এই ইউনিয়ন অফ স্টেটসে বলা হয়েছে যে এখানে এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অনেকগুলো রাজ্য তার সমাহার এটা, এই দেশটা, সেই জন্যকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে। আমরা আমাদের দেশকে বলি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এই কথাটা আমরা খুবই আলোচনা করি। এটা দেখানোর জন্য এই জায়গাটার থেকে গুরুত্ব আসে, সেটা আমরা দেখাবো। কারণ এইখানে একটু আমরা ইউনিয়ন অফ স্টেটস সম্পর্কে, ইউনিয়ন কনসেপ্ট সম্পর্কে একটু আলোচনা করে নিই। যে পৃথিবীতে যুক্তরাষ্ট্র যে ব্যবস্থা আছে তার দুটো ধরনের ব্যবস্থা। একটা হচ্ছে একটা বড় রাষ্ট্রকে শাসনের সুবিধার জন্য ছোট ছোট রাষ্ট্রে ভাগ করা হয়, ভাগ করে নিয়ে ছোট ছোট সেগুলোকে রাজ্য বা অঙ্গরাজ্য ইত্যাদি নাম দেওয়া হয়, দিয়ে তাদের শাসন করা হয় একটা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। আমেরিকা, ইন্ডিয়া, কানাডা, এই ধরনের শাসন ব্যবস্থা। আর এক ধরনের যুক্তরাষ্ট্রের উদ্ভব হয়েছিল, তার দৃষ্টান্ত ছিল যে পূর্বতন আমাদের ইউএসএসআর। সেখানে 15টা রাষ্ট্র আলাদাভাবে মিলে একসময় একটা কেন্দ্রীয় সরকার গঠন করেছিল, এবং সেখানে বাইন্ডিংটা অতটা মারাত্মক ছিল না। সেখানে ব্যবস্থা এমনই ছিল, যে বন্দোবস্ত এমন ছিল যে তারা চাইলে আলাদা হয়ে যেতে পারত। এবং একসময় আমরা দেখেছি 90-এর দশকে ধীরে ধীরে সেই আলাদা রাষ্ট্রগুলো স্বাধীন হয়ে গেছে এবং তারা সেই যুক্তরাষ্ট্রের অবস্থায় নেই। সেই জন্য এখন রাশিয়ার এবং ইউএসএসআরের মধ্যে একটা সংজ্ঞাগত ডিফারেন্স তৈরি হয়েছে। এই জন্য আমরা বললাম যে প্রাক্তন ইউএসএসআর। কারণ এই ধরনের আমাদের কিন্তু ভারত বা আমেরিকা এক্ষেত্রে অঙ্গরাজ্যগুলোকে টিকিয়ে এর সাথে কেন্দ্রের সাথে আটকে রাখা হয়। অনেক সময় আলাদা হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আমেরিকাতে এটা হয়েছিল, দক্ষিণের রাজ্যগুলো একসময় অন্যভাবে থাকার জন্য সেই গৃহযুদ্ধের মাধ্যমে পরবর্তী সময় তাদেরকে একত্রিত করা হয়েছিল। এবং ঠিক এখানেও আমাদের এখানেও দেখতে পাচ্ছি আমরা, উত্তর পূর্বের রাজ্যগুলো কখনো আলাদা হয়ে যাওয়ার কথা ভাবে, পাঞ্জাব কখনো আলাদা হয়ে যাওয়ার কথা ভাবে, তামিলনাড়ু কখনো স্বাধীনতার কথা বলছে, কাশ্মীর তারা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে থাকতে চাইছে। এভাবে সেক্ষেত্রে আমরা এটাকে সেপারেট হয়ে যাওয়া, এটা আমাদের সংবিধান স্বীকৃত নয়। সেক্ষেত্রে আমরা সেপারেটিস্ট, এই প্রবণতা, বিচ্ছিন্নতাবাদের কথা, এগুলো বলা হচ্ছে যেটা আমাদের রাষ্ট্রের ঐক্যের পরিপন্থী, এবং তাকে শাস্তিযোগ্য অপরাধ এটা বলেও ঘোষণা করা হয়েছে। এমনিভাবে আমাদের যুক্তরাষ্ট্রের গঠন। এই ক্ষেত্রে রয়েছে আর একটা জিনিস, সেটা হচ্ছে শিডিউল। আমাদের যে শিডিউলগুলো রয়েছে সংবিধানের শেষ দিকে যুক্ত, সেক্ষেত্রে ফার্স্ট শিডিউল রয়েছে যে সংবিধান যখন তৈরি হয়েছিল এবং তার পরবর্তী সময়ে যেসব রদবদল হয়েছে সেই রাজ্যগুলোর নাম। আর আর্টিকেল 1-এর দ্বিতীয় অংশে আমাদের আর একটা জিনিস রয়েছে, যে ভারত রাষ্ট্র কীভাবে গঠিত হয়েছে। সেখানে বলা হয়েছিল যে আমাদের কতগুলো রাজ্য আছে, এর সাথে কতগুলো ইউনিয়ন টেরিটরি আছে, এইসব মিলে আমাদের দেশটা গঠিত হবে। তাহলে এই দিয়ে আমরা সেখানে শুরু হলো।
তারপরে রাজ্যগুলো যখন স্বাধীনতার সময় বা সংবিধান প্রচলনের সময় যে রাজ্য ছিল, পরবর্তী সময় তার অনেক রদবদল হয়েছে। সেই রদবদলের প্রক্রিয়া ক্রমশ আমরা বলে যেতে থাকব। তাহলে মেইন হচ্ছে আর্টিকেল 1-এর বিষয় ভারতের নামকরণ এবং ভারত রাজ্য গঠনের যে প্রকৃতি, তাই এই দুটো মিলিয়ে আমাদের আর্টিকেল 1। মানে ইউনিয়ন টেরিটরি এখানে রয়েছে, কেন্দ্রীয় তার কথায় হচ্ছে যে কেন্দ্রশাসিত অঞ্চল, একটা হচ্ছে বিভিন্ন রাজ্য ইত্যাদি। এবার আর্টিকেল 2। আর্টিকেল 2 এখানে আমাদের পার্লামেন্টকে ক্ষমতা দেয়া হয়েছে যে যদি কোনো নতুন অঞ্চল, নতুন রাজ্য, নতুন দেশ ভারতের সাথে সংযুক্ত হতে চায়, পার্লামেন্ট আইন পাস প্রক্রিয়ার মাধ্যমে সেই বা সংবিধান সংশোধনের মাধ্যমে সেই রাজ্যকে বা সেই দেশকে বা সেই অঞ্চলকে গ্রহণ করবে। অর্থাৎ আর্টিকেল 1 হয়েছে যখন ভারত স্বাধীন হয়েছিল তখন যে অঞ্চল যে অংশ আমাদের ভারতের সাথে যুক্ত ছিল তাকে নিয়ে, এবং আর্টিকেল 2 হলো যে নতুন অংশ যদি ভারতের সাথে আসতে চায়। আমরা দৃষ্টান্ত হিসাবে দুটো বলতে পারি যে সিকিম পরবর্তী সময় একটা স্বাধীন রাজ্য ছিল, কিন্তু পরবর্তীকালে তা ভারতের সাথে সংযুক্ত হয়েছে। দেশ স্বাধীনের সময় গোয়া পর্তুগিজদের হাতে ছিল, পরবর্তী সময় গোয়াকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আর্টিকেল 2-এর জায়গা রয়েছে যে ভবিষ্যতেও যদি ভারতের এলাকা বাড়াতে হয় বা বাড়ে, অন্য কোনো দেশ ভারতের সাথে সংযুক্তিকরণ চায়, ভারত তাকে করতে পারবে। এ হলো আর্টিকেল 2-এর বিষয়বস্তু। আর্টিকেল 3, আর্টিকেল 3 এটা এই প্রক্রিয়া আসে, এটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য, সেজন্য এটাকে আমরা আরেকটু ভালো করে দেখে নিই। যেটা হচ্ছে রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেটস। আমাদের যে রাজ্যগুলো ভারতের সাথে আসে বা ভারতের সাথে অলরেডি এসে গেছে তাদের কিছু রদবদল করা। রদবদল করা মানে তাদেরকে একত্রিত করা, তাদেরকে ভেঙে আলাদা করা, তাদের সীমানা পাল্টানো, তাদের এরিয়া পাল্টানো, তাদের নাম পাল্টানো ইত্যাদি ঘটনা যেখানে আসে তা এই আর্টিকেল 3-এর বিষয়। এখানে সংবিধান স্পেসিফাই করে দিয়েছে কি কি করতে পারবে রিঅর্গানাইজেশনের ক্ষেত্রে। একটা হচ্ছে নতুন স্টেট তৈরি করা, নতুন অঙ্গরাজ্য তৈরি করা। সেটা হতে পারে কি একটা অঙ্গরাজ্যকে কেটে 2 বা 3 বা 5টা অংশে পরিণত করা, অথবা একটা রাজ্য থেকে খানিকটা নেওয়া হলো আর একটা রাজ্য থেকে খানিকটা নেওয়া হলো, এইভাবে কাটাজোড়া করে একটা নতুন অংশ তৈরি করা। এমনিভাবে নতুন করা যেতে পারে। প্রধানত যুক্ত হওয়ার আমাদের দৃষ্টান্ত কম, কিন্তু ওই ভেঙে একটা রাজ্যকে ভেঙে একাধিক রাজ্য তৈরি করার যে ব্যবস্থা, সেরকম ঘটনা হামেশাই রয়েছে। যেমন সাম্প্রতিককালে বিহার ভেঙে বিহার এবং তার সাথে ঝাড়খণ্ড তৈরি হলো, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ রয়েছে। এমনি প্রক্রিয়া এটা চলছে এবং এটা অনেকটাই হচ্ছে মাঝে মাঝে। এ হলো একটা প্রক্রিয়া। দুটো হচ্ছে ইনক্রিজ দ্য এরিয়া অফ এ স্টেট, কোনো একটা রাজ্যের এরিয়া বাড়ানো। এটা আমরা এর পরেরটার সাথে আলোচনা করি তাহলে সুবিধা হবে। এবং ডিমিনিশ দ্য এরিয়া, এটা কিভাবে হচ্ছে যে একটা বড় রাজ্য যেমন উত্তরপ্রদেশ থেকে যদি আমরা উত্তরাখণ্ডকে আলাদা করে দেওয়া হলো, তাহলে উত্তরপ্রদেশের এরিয়া ডিমিনিশ হলো। অথবা এমন হতে পারে যে একটা রাজ্য থেকে একটা জেলা, একটা অংশ, সামান্য অংশ সেখান থেকে কমিয়ে নেওয়া হলো, অন্যদিকে দিয়ে দেওয়া হলো। যে ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ স্বাধীনতার সময় যে অংশ ছিল পরবর্তী সময় রিঅর্গানাইজ করে পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয়েছিল। তাহলে যুক্ত করলে পশ্চিমবঙ্গের এরিয়া, পুরুলিয়ার যে এরিয়া সেটা বেড়ে গেল, এডিশন হলো। এবং তার ফলে কী হলো, সীমানা যেটা পশ্চিমবঙ্গের, সেই সীমানার ক্ষেত্রে পরিবর্তন এলো, সীমার ক্ষেত্রে পরিবর্তন হবে। তাহলে এটাও একটা পরিবর্তন
যে অল্টার দ্য বাউন্ডারি অফ এ স্টেট। তাহলে এই একটা প্রক্রিয়ার সাথে একাধিক প্রক্রিয়া যুক্ত। এরিয়া বাড়ানো বা কমানো হলে, ডিমিনিশ অথবা ইনক্রিজ, এটা যেমন হচ্ছে তার সাথে বাউন্ডারিও পাল্টে যাচ্ছে। তাহলে এটা করার ক্ষমতা পার্লামেন্টের কাছে রয়েছে। এবং আর একটা পাল্টাতে পারছে, সেটা চেঞ্জ দ্য নেম, নাম পাল্টে ফেলা। নাম পাল্টে ফেলার প্রথম প্রক্রিয়া হয়েছিল বোম্বাই স্টেট, যেটা ছিল স্টেট অফ বোম্বে, সেটাকে ভাগ করে দুটো অংশ করা হলো, গুজরাট এবং মহারাষ্ট্র। তাহলে বোম্বে স্টেট আর নেই, তার নাম পাল্টে সেখানে মহারাষ্ট্র হলো, গুজরাট একটা নতুন রাজ্য হলো। এটা হয়। আমরা জানি যে সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের নাম বাংলা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রস্তাব দিয়েছিল, এখানে সিদ্ধান্তও হয়েছিল এবং সেটা কেন্দ্রীয় সরকারের কাছে সেটা গেছে, কিন্তু সেখান থেকে তারা বাংলাদেশের আপত্তির সূত্র ধরে সেটা এখনও কার্যকর করেনি। পশ্চিমবঙ্গের নাম এই জন্য বাংলা হয়নি, কিন্তু এই নাম পাল্টানোর ক্ষমতা আমাদের সংবিধানের রয়েছে। তাহলে এটা হলো কি কি করা যেতে পারে এবং এই করার প্রক্রিয়া কি, সেই প্রক্রিয়ায় যেতে হবে। এই প্রক্রিয়াটা কোনো সংবিধান সংশোধনের প্রক্রিয়া নয়। এটাকে পরবর্তীকালে এখানে আমাদের পরবর্তী আর্টিকেল 4, সেখানে স্পেসিফাই করে দেওয়া হয়েছে যে নতুন রাজ্য গঠন করা বা রাজ্যের সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন, একে সংবিধান সংশোধন বলে গণ্য করা হবে না। এটা করা হয়েছে সেখানে। তাহলে এখানে কিভাবে হবে, যে পার্লামেন্ট একটা নতুন আইন তৈরি করবে, একটা আইন পাশ করবে। সেই আইন পাশ করাটার প্রক্রিয়া, যেটা আমরা যখন সংবিধান আরও পড়ব তখন সেই পাশের আইন কীভাবে পার্লামেন্টে পাশ হয় ইত্যাদি নিয়ে আলোচনা করা অনেক যাবে। কিন্তু আপাতত আমরা বলে নিই যে সংবিধানের ক্ষেত্রে আইন পাশ করার জন্য যে কোনো হাউস, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা, যে কোনো সভায় বিল উত্থাপন করা যাবে। কিন্তু বিল উত্থাপন করার আগে এই বিল, হাউস ইত্যাদি পাশের প্রক্রিয়া, এ নিয়ে আমরা পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি যখন আলোচনা করব, যে ভিডিওতে আলোচনা করব, সেখানে দেখলে পরে এগুলো পরিষ্কার হয়ে যাবে। আপাতত শুধু জেনে রাখি এইটুকুই যে পার্লামেন্ট আইন পাশ করবে এবং সেই আইনের সেই বিল রাজ্যসভা অথবা লোকসভা যে কোনো জায়গায় পাশ হতে পারবে, তোলা যেতে পারবে। কিন্তু তোলার আগে তা প্রেসিডেন্টের অনুমতি নিতে হবে। প্রায়র পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট ইজ রিকোয়ার্ড। এটা আমাদের সংবিধানের কথা। এবং প্রেসিডেন্ট কি করবেন, তিনি এই পারমিশন দেওয়ার আগে যে সংশ্লিষ্ট রাজ্য, অর্থাৎ উত্তরপ্রদেশকে যদি ভাগ করা হয় তাহলে উত্তরপ্রদেশ, তার মতামত নিতে হবে। অথবা বিহার থেকে যখন পুরুলিয়াকে আলাদা করা হয়েছিল তখন সংশ্লিষ্ট রাজ্য ছিল বিহার এবং পশ্চিমবঙ্গ, তাদের পারমিশন নিতে হবে, তাদের কাছ থেকে তাদের মতামত জানতে হবে, তাদের ভিউ জানতে হবে। সেই ভিউ কি, যে সেখানে রাজ্যের বিধানসভায় তারা এই সম্পর্কে একটা প্রস্তাব পাশ করবে, সেটা হলো সেই রাজ্যের ভিউ। এটা কীরকম হবে, যখন একটা রাজ্য থেকে কাটা হবে তখন সেই রাজ্য সবসময় আপত্তি করবে যে কাটতে দেব না। কাছেই সেই, অথবা যদি একটা রাজ্য থেকে বলা হয় তোমার একটা ডিস্ট্রিক্ট নিয়ে নেব, সে রাজ্য আপত্তি করবে আমার ডিস্ট্রিক্ট দেব না। ফলে সেই ভিউ তাদের কাছ থেকে নেবেন প্রেসিডেন্ট, নিয়ে প্রেসিডেন্ট সেটাকে তখন ফরওয়ার্ড করবেন সেই ভিউ সহ পার্লামেন্টে। তো এখানে সাংবিধানিক প্রক্রিয়া হচ্ছে যে সেই সংশ্লিষ্ট রাজ্য, স্টেট কনসার্ন, তারা যে ভিউই দিক না কেন পার্লামেন্ট সেটা গ্রহণ করতে বাধ্য নয়। অর্থাৎ রাজ্য আপত্তি করলে তাহলে তার রাজ্য ভাগ করাই যাবে না। সবচাইতে শেষে আমাদের যে রাজ্য ভাগ হয়েছে সেটা অন্ধ্রপ্রদেশ, সেখান থেকে একটা অংশ কেটে নিয়ে তেলেঙ্গানা রাজ্য তো করা হয়েছে। কাজেই অন্ধ্রপ্রদেশের খুবই আপত্তি ছিল যে আমাদের রাজ্য ভাগটাগ করা যাবে না, কিন্তু তেলেঙ্গানার অংশ যারা, তাদের আন্দোলন এবং কেন্দ্রীয় সরকারের তখন সিদ্ধান্ত যে রাজ্য ভাগ করতে হবে, তাদের আপত্তি সত্ত্বেও পার্লামেন্টে বিল পাস হলো। তাহলে পার্লামেন্টে বিল পাসের যে প্রক্রিয়া সেটা হচ্ছে সিম্পল মেজরিটি, অর্থাৎ যারা উপস্থিত সদস্য থাকবে তাদের মধ্যে মোর দ্যান 50% তারা মতামত দিলে
সেভাবে বিল পাস হবে, প্রেসিডেন্টের সম্মতি থাকবে, বিল পাস হয়ে গেল, রাজ্য ভাগ হয়ে গেল। তাহলে এ হচ্ছে আমাদের আর্টিকেল 4-এর সেই যে প্রসেস, সেই প্রসেস নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে এখানে বড় কথা হচ্ছে, জানার কথা, আমাদের মনে রাখার কথা হচ্ছে যে স্টেটের আপত্তি, পার্লামেন্ট ইজ নট বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্যাট ওয়ান। পার্লামেন্ট তাদের নিজেদের সদস্যদের যে সিদ্ধান্ত, অর্থাৎ সদস্যরা যে কথা বলবেন সেভাবে পাস হবে। আর্টিকেল 4-এর কথা আগে একটু উল্লেখ করেছিলাম। আর্টিকেল 4-এ পরিষ্কার করে বলল যে না, এই যে প্রক্রিয়া সেটাকে সংবিধান সংশোধন বলে মনে করা হবে না। এটা যে শিডিউল, সেই শিডিউলে একটা নতুন রাজ্য, তার নাম যোগ হয়ে যাবে। অর্থাৎ শিডিউল 1-এ রয়েছে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির নাম, এই নামগুলো সেখানে একটা নতুন নাম যোগ হলো। তাহলে শিডিউলে একটু পরিবর্তন হলো, কিন্তু মূলত সংবিধানের মধ্যে কোনো পরিবর্তন এলো না। এটা একটা নতুন আইন, সেই রাজ্য সংক্রান্ত আইন, সেটা অনুযায়ী সেটাকে কেন্দ্র করে নতুন আইন তৈরি হয়ে একটা নতুন রাজ্য গঠিত হলো বা পুনর্গঠিত হলো। আমরা এটাকে শুধু গঠন না, পুনর্গঠন হবে, সীমানা পুনর্গঠন হতে পারে, নাম বদল হতে পারে, সবই হবে, কিন্তু সেটা হবে শুধুমাত্র সেই শিডিউল, অর্থাৎ আমাদের সেই লিস্ট বা তালিকা সেখানে। তাহলে এই হচ্ছে আমাদের আর্টিকেল 1 থেকে 4-এর মূল বিষয়বস্তু। এখন এই প্রসঙ্গে আরেকটা জিনিস আলোচনা করে যেতে হবে, সেটা হচ্ছে তাহলে রাজ্যগুলো ভাগ কিসের বেসিসে হবে, কী নিয়ে হতে পারে। অনেক সময় বলা হচ্ছে যে অঙ্গরাজ্য যত ছোট হবে শাসন কার্যের জন্য ততটা সুবিধা হবে। এখন কেউ কি ছোট চাইবে? সবাই চাইবে আমাকে আরও বেশি দাও, আমি আরও একটু বড় রাজ্যের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হব, সেখানকার অর্থমন্ত্রী হব, সেখানকার নেতা হব, এটাই থাকবে চাহিদা। তাহলে সেই জন্য বেসিস ভাবা হয়েছিল যে কিভাবে ভাবা হয়। একটা সময় চিন্তা করা হয়েছিল যে ভাষার ভিত্তিতে এই রাজ্যগুলোকে ভাগ করা যায় কি না, কিন্তু তাতে পণ্ডিতদের আপত্তি ছিল যে আমাদের দেশে প্রায় 6000-এর মতো ভাষা প্রচলিত আছে, কাজেই যদি আমরা ভাষাকেন্দ্রিক রাজ্য তৈরি করি তাহলে যে এটা অফুরন্ত, প্রত্যেক দিন কেউ না কেউ একটা চাহিদা করে বসবে। যেমন পশ্চিমবঙ্গে কামতাপুর রাজ্যের যে দাবি, তারা বলছে আমরা আমাদের ভাষা বাংলা নয়, আমাদের কামতাপুরি ভাষা, কাজেই আমরা বাঙালিদের সাথে আমরা পুরো আলাদা, আমাদের নতুন রাজ্য দিতে হবে। এই নিয়ে আসছে তাদের একটা আন্দোলন। গোর্খাল্যান্ড, দার্জিলিং, সেখানে তাদের আন্দোলন কালচারাল এবং ভাষা দুটোকেই কেন্দ্র করে। পাঞ্জাব এবং হরিয়ানা ভাগ হয়েছিল হিন্দি এবং পাঞ্জাবি ভাষাকে কেন্দ্র করে। সেজন্য প্রথম দিক থেকেই একটা আপত্তি ছিল যে ভাষাকেন্দ্রিক কিছু হওয়া উচিত নয়। এই জন্য আমাদের যে সংবিধান সভা, সংবিধান পাশ হওয়ার আগে 1947 সালে তারা একটা কমিটি, এস কে ধর বলে একজনকে দিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছিল যে ভাষার উপরে কেন্দ্র করে, ভাষাকে ভিত্তি করে রাজ্য ভাগ করাটা সমীচীন হবে কিনা। তখন এস কে ধর তার রিপোর্টে সব কিছু দেখে বললেন যে না, ভাষার ভিত্তিতে করতে গেলে এই সমস্যার কোনো দিন, এটাকে ইংলিশে বলে প্যান্ডোরাস বক্স, অর্থাৎ যেটা খুললে তার থেকে বেরোতেই থাকবে একটা ম্যাজিকে দেখানো হয় যে একটা টুপির মধ্য থেকে বা একটা বাক্সের মধ্য থেকে একটার পর একটা জিনিস বের করে যায়, সেটা কখনো পুরোয় না। এখন এখানে বলা হচ্ছে যে একবার যদি সেটা খোলা হয় তখন দেখা যাবে যে এত সমস্যা, এত জিনিস বাড়তে থাকবে, এত রাজ্যের দাবি হতে থাকবে, এটা কোনো দিন শেষ করা যাবে না। এ হলো একটা দিক, সেই জন্য সে আপত্তি করেছে। তারপরে 1948 সালে কংগ্রেসের নেতারা তারা একটা কমিটি তৈরি করলেন। সেই কমিটি জয়পুর সেশন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, সেখানে বসে জেবিপি বলে একটা কমিটি তারা নাম বললেন, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টাভি সীতারামাইয়া, এদের তিনজনকে দিয়ে করলে তাদের নামের আদি অক্ষর নিয়ে এটাকে বলা হলো জেভিপি কমিটি। এটা কংগ্রেসের, এটা সরকারি নয়, যে এই ভাষার ভিত্তিতে কিছু করাটা ঠিক হবে কিনা, তাহলে রাজ্যগুলোকে কিভাবে ভাগ করব। কিন্তু তারাও বললো যে না, সেটাও করা ঠিক না, তারাও আপত্তি করেছে যে এই সমস্যা হবে না। কিন্তু এরপরে সংবিধান চালু হওয়ার কিছু পরেই অন্ধ্রপ্রদেশ, তারা তাদেরকে ভাগ করার, তাদের নতুন রাজ্য করার জন্য তারা বললেন যে আমাদের তামিলদের সাথে আমাদের মিলে না, আমাদের আলাদাভাবে থাকতে হবে, আমাদের আলাদা রাজ্য দিতে হবে, দক্ষিণী রাজ্য নিয়ে। তখন তারা দাবি করলেন, তখন সেখানে
ফজল আলী একজনকে দিয়ে একটা কমিশন তৈরি করা হলো। সেখানেও বলা হলো যে এই যে অন্ধ্রের দাবি সেটা ঠিক আছে কিনা ভাষাভিত্তিক। তিনিও আগের মতোই মত দিলেন যে তাহলে এটাকে তোমরা কিন্তু সমাধান শেষ করতে পারবে না। কিন্তু অন্ধ্রপ্রদেশের আন্দোলন এতই মানে উগ্র হলো তখন, এত বাড়াবাড়ি হলো যে তখন সেই ভাষার ভিত্তিতে অন্ধ্র রাজ্যকে ভাগ করে ফেলতে হলো। অন্ধ্রভাষী তেলেগুভাষী যারা অন্ধ্রপ্রদেশের লোক, যাদেরকে ভাষা তেলেগু, সেই তেলেগু ভাষাকে কেন্দ্র করে তাদেরকে নতুন করে রাজ্য দিতে হলো। কিন্তু এমনই পরিহাস যে সেই অন্ধ্ররাজ্য তাদের তেলেগু ভাষা সত্ত্বেও তারা একত্রিত থাকতে পারলো না। তাদের খানিকটা কালচারাল এবং জিওগ্রাফিক্যাল ইয়ের উপরে ভিত্তি করে তারা 1914 সালে তারা আবার এক নতুন রাজ্যের দাবি করে তেলেঙ্গানাকে আলাদা করে নিল। অর্থাৎ সমস্যার সমাধান কোনোভাবেই হতে পারছে না। তাই যখনই অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে গেল, সেটা 1953 সালের দিকে সেই দিয়ে করে ফাইনালি তারপর থেকে দাবি উঠে গেল, সবাই চাইছে যে আমাদের নতুন রাজ্য দাও, আমাদের ভাষা আলাদা, আমাদের আলাদা, ওদের সাথে মেলে না, ওদের সাথে থাকবো না। অন্ধ্র ভাগ হওয়ার সময় কেরালা, কর্ণাটক, এদিকে গুজরাট, মহারাষ্ট্র, এদিকে ঠিক হিমাচল, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, ক্রমশ এইভাবে রাজ্য ভাগের একটা পালা শুরু হয়ে গেল একের পর এক, এবং এটা চলছে। তো ফলে কি হলো যে আলটিমেটলি সেই ভাষার ভিত্তিতেই ভাগ করার প্রক্রিয়াটা হয়ে যাচ্ছে, কিন্তু সবাই কিন্তু আপত্তি করেছিল, কিন্তু এখনও সেই দাবি ক্রমশ করে যাচ্ছে। কখনো সরকার বলে যে না, বড় অঙ্গরাজ্য থাকলে ভালো হয়, কখনো বলে ছোট অঙ্গরাজ্য থাকলে ভালো হয়। ভালো বা মন্দ কী হয় সেখানকার লোকেরা বুঝবে, কিন্তু আমরা সংবিধান পড়তে গিয়ে সেটা না ভেবে আমরা দেখি এর ফল কি দাঁড়ালো। 1956 সালে যেখানে প্রথম পর্বের যে আমরা ভাগাভাগির কথা বললাম, কেরালা, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ আগে হয়েছিল, সেই নিয়ে তখন অঙ্গরাজ্যের সংখ্যা ছিল 14 এবং কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরির সংখ্যা ছিল 6। তারপরে ক্রমাগত রাজ্য বিভাজন, পুনর্গঠন, এর ফলে এখন অঙ্গরাজ্যের সংখ্যা দাঁড়িয়েছে 28 এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 9। অঙ্গরাজ্য হিসাবে যেমন শেষ দিকে অন্ধ্রপ্রদেশকে দ্বিখণ্ডিত করে তেলেঙ্গানাকে আলাদা করে নেওয়া হয়েছে 2014 সালে, ঠিক তেমনিভাবে 2019 সালে একটি অঙ্গরাজ্য জম্মু এবং কাশ্মীর, একে অঙ্গরাজ্যের মর্যাদা থেকে সরিয়ে তাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। একটা লাদাখকে আলাদা করে একটা স্বতন্ত্র ইউনিয়ন টেরিটরির মর্যাদা দেওয়া হয়েছে এবং জম্মু কাশ্মীর একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছে। তো সব মিলিয়ে এখন সংখ্যা 28 + 9। আমরা যে সিকিমের কথা বলেছিলাম, যে সিকিম একটা স্বাধীন রাষ্ট্র, আলাদাভাবে ছিল, তারা ভারতের সাথে মিলিত হলো। তারা 1974 সালে ভারতের একটা অ্যাসোসিয়েট স্টেট হিসাবে ভারতের সাথে মিলল এবং তখন তাদের আলাদা স্ট্যাটাস, আলাদা কিছু সুবিধা ইত্যাদি রাখা ছিল। কিন্তু দেখা গেল যে না, সেটা ঠিক হবে না। এই জন্য আবার সংবিধান সংশোধন করে 36th অ্যামেন্ডমেন্ট, 36তম সংশোধনের দ্বারা তাদেরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হলো পরের বছর, এটা 1975 সালে, 1975-এ। তো এখানে একটা সংবিধান সংশোধন হলো। কেন হলো? এটা কি গ্রহণ করার জন্য নয়, কিন্তু এটা করা হয়েছে তাদের স্ট্যাটাস পাল্টানোর জন্য। এটা হলো একটা। এরপরে একসাথে 3টে রাজ্য তৈরি হলো 2000 সালে। তা ছত্তিশগড়, মধ্যপ্রদেশকে ভেঙে ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড হলো উত্তরপ্রদেশকে ভেঙে এবং বিহারকে ভেঙে হলো ঝাড়খণ্ড রাজ্য। 2000 সালে সেখানে 3টে রাজ্য তৈরি হলো। 2000 সালে 3টে রাজ্য তৈরি হলো এবং সর্বশেষ যেটা হয়েছে, প্রশ্ন হয় পরীক্ষাতে যে এই বিভাজন প্রক্রিয়া সর্বশেষ রাজ্য কোনটা গঠিত হয়েছে, কোন সালে, বা তেলেঙ্গানা রাজ্য কোন সালে গঠিত হয়েছে। এটা মনে রাখতে হবে, 2014 সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে এবং এখনও নতুন রাজ্য গঠনের প্রচুর দাবি রয়েছে। হয়তো ভবিষ্যতে আরও রাজ্য গঠিত হবে, কোনো রাজ্য ভেঙে যাবে,
আবার নতুন করে সেখানে দেখা যাবে। উত্তরপ্রদেশকে নিয়ে এখনও দাবি রয়েছে যে পূর্বাঞ্চল বলে একটা অংশ, এলাহাবাদ ইত্যাদি পূর্ব দিকের, এদেরকে নিয়ে তৈরি করতে হবে ইত্যাদি, এরকম অনেক দাবি রয়েছে। সেই দাবিগুলো আগামী দিনে হয়তো কিছুটা কার্যকরী হবে। তাহলে এই হলো মোটামুটিভাবে 1 থেকে 4 পর্যন্ত আর্টিকেল এর বিষয়বস্তু।